আমাদের বাংলাদেশে রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ আছে। তো রাসেল ভাইপার নিয়ে ওই আতঙ্কিত হওয়ার আসলে কোনো কিছু নাই যে রাসেল ভাইপারে মানে কামড় দিলেই আমার সব শেষ হয়ে যাবে বা সাথে সাথেই মারা যাবে। এই আতঙ্কিত হওয়ার কারণে সাধারণত মানুষের যেই জিনিস হয় তার কিন্তু এই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমে যায়। তাতে এই জন্য হচ্ছে আগে আতঙ্কিত হওয়া যাবে না। রাসেল ভাইপারের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জরুরি তথ্যগুলো কি কি? আসলে আমাদের যেই জিনিসগুলো জানা দরকার, যে আমরা আসলে জরুরি মানুষের যেই জিনিসটা জানা দরকার, অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে যে রাসেল ভাইপারের চেয়ে বিষাক্ত কোনো সাপ নাই। আমাদের কিন্তু গোখরা সাপ বলি, এগুলো কিন্তু অনেক বিষাক্ত, এবং দেখা যাচ্ছে আফ্রিকারও এরকম অনেক সাপ আছে যেটা কিন্তু আরও অনেক বেশি মানে বিষাক্ত, যেটা কিন্তু আমরা জানি না বা এটা আমাদের জানার দরকারও নাই। কিন্তু এটা নিশ্চিত আমার দেশের জন্য যে আমাদের বাংলাদেশে রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ আছে। তো রাসেল ভাইপার নিয়ে ওই আতঙ্কিত হওয়ার আসলে কোনো কিছু নাই যে রাসেল ভাইপারে মানে কামড় দিলেই আমার সব শেষ হয়ে যাবে বা সাথে সাথেই মারা যাবে। এই আতঙ্কিত হওয়ার কারণে সাধারণত মানুষের যেই জিনিস হয়, মানুষের কিন্তু আতঙ্কিত হওয়ার কারণে তার কিন্তু হচ্ছে এই যে মানে এই বেঁচে থাকার ক্যাপাসিটি বা যেটা হচ্ছে মানুষের সাধারণত আতঙ্কিত হলে তার কিন্তু এই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমে যায়। তাতে এই জন্য হচ্ছে আগে আতঙ্কিত হওয়া যাবে না। আর আমাদের এই রাসেল ভাইপার সাপটা কিন্তু অনেক দিন থেকেই ছিল। যেমন 1929 সালে ভারতীয় এক গবেষক সে তার এক বইতে 100টা সাপের কামড়ের বিষয়ে সে লিখেছে। তো ওই জায়গায়ও কিন্তু খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া এই বেল্টের মানুষের কিন্তু প্রায় 20 জনের মতো এরকম ধ্বংসিত হয়েছে, এরকম রেকর্ড কিন্তু সে করেছে। তার মানে এই সাপটা কিন্তু তখনও ছিল। আবার 2013 সালের দিকেও দিনাজপুরের দিকে তারা বলেছে যে না, এই রাসেল ভাইপার ছিল। তো এটা কিন্তু আসলে নতুন কিছু না, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আসলে আমি একজন পরিবেশবিদ হিসেবে যে জিনিসটা বলতে চাই যে আসলে এই সাপটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ কি, যে আসলে জলবায়ু পরিবর্তন বা আমাদের যে আবাসস্থল কমে যাওয়ার কারণে এই সাপটার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে, বা এই সাপটাকে যারা খেত তারা কমে যাচ্ছে। এই জন্য একটু এবং মিডিয়া এইটাকে যেভাবে করছে, সবাই হয়তো প্রচার করছে বা মনেই করছে, একটু আতঙ্কিত হচ্ছে। এইটাই আর কি জরুরি আর কি জানা, এটা যে আমাদের আসলে ওইভাবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আমরা এই রাসেল ভাইপার থেকে বাঁচতে পারবো বলে আমার মনে হয়। রাসেল ভাইপার কি এই অঞ্চলের সাপ না অন্য কোনো অঞ্চল থেকে এসেছে? আসলে রাসেল ভাইপার এই অঞ্চলের বলতে কি, যে এই অঞ্চল বলতে এইটা যেহেতু আমি ইতোমধ্যে বলেছি যে 1929-এও আমাদের এই দেশে আসছে, এই দেশে দেখা গেছে, কিন্তু আমরা এটা হচ্ছে প্রায় একরকম বিলুপ্ত প্রায় একটা সাপ ছিল। তার মানে এই সাপের বিষয়টা হচ্ছে যে এইটার যেই প্রজনন ক্ষমতা আমরা জানি প্রায় 35টা গড়ে 35টা সাপ হচ্ছে এদের প্রজনন ক্ষমতা থাকে, এবং এই সাপের বাচ্চাগুলো কিন্তু অনেকে খেত, সাপ, বেজিটেজি এরা জিনিসরা, এরা হচ্ছে এই সাপের বাচ্চা খেত। এখন দেখা যাচ্ছে কি এইটা অত প্রকট না হওয়ার কারণে কিন্তু আমাদের সামনে ওইভাবে আসে নাই। তো এই সব জায়গাতেও হয়তো বা ওইরকম ছড়িয়ে যায় নাই, বা ছিল প্রকোপটা অত বেশি হয় নাই, এই জন্য আমরা মনে করছি। কিন্তু এটা তো বেশ বছর মানে মোটামুটি তো কয়েক শত বছর তো আমার দেশে আছেই, আমি বলতে পারি। অন্য সাপ ডিম দেয় কিন্তু রাসেল ভাইপার সাপ বাচ্চা দেয়, তথ্যটা কি সত্য? এই তথ্যটা আসলে এটা বিজ্ঞান ভিত্তিক একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা একটা দারুণ একটা জিনিস, যেটা হচ্ছে রাসেল ভাইপার আসলে এটা হচ্ছে তিমি মাছের মতো। যেমন এটা হইলো ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, তার মানে এই বাচ্চাটা তার ভিতরে ফুটে এবং তারপরে হচ্ছে বাচ্চা আকারে বের হয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের একটু ডিফারেন্ট টাইপের আর কি, কিন্তু সরাসরি ডিম দেয় না, এটা সত্য। কি কি কারণে রাসেল ভাইপারের উপদ্রব বাড়ছে? আমি বলছিলাম যে আসলে রাসেল ভাইপারের যে উপদ্রব বাড়ছে, এটা আসলে অ্যাজ ইউজুয়াল রাসেল ভাইপারের মতোই আছে। কিন্তু আমরা জানি, আপনি নিজেও একমত হবেন আমাদের সাথে, যে আসলে যেই জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণে কিন্তু আমরা দেখছি যে এই সকল প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি এটা প্রকৃতির কিন্তু একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এবং প্রকৃতির একটা ভারসাম্য আছে, যে দেখা যাচ্ছে হরিণ
ঘাস খাচ্ছে বা লতাপাতা খাচ্ছে, তো যখন হরিণের সংখ্যা বেড়ে যাবে তখন লতাপাতা কমে যাবে, বিষয়টা এরকম। হরিণের সংখ্যা তখন আবার দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো এখন এই রাসেল ভাইপারের এই বাচ্চাগুলোও কিন্তু অনেকে খেত, যে তার দেখা যাচ্ছে 35টা ডিম দিত, এর দেখা যাচ্ছে অর্ধেকের বেশি বাচ্চা দেখা যাচ্ছে অন্য কোনো প্রাণী খেয়ে ফেলছে, গুইসাপ বা অন্য অন্য যে বেজি তারা দেখা যাচ্ছে খেয়ে ফেলছে। কিন্তু আপনি দেখবেন যে আশ্চর্যজনকভাবে কিন্তু আমার দেশে কিন্তু এইসব বেজি বা অন্য অন্য চিল বাজ পাখি এগুলো কিন্তু একরকম কমেই যাচ্ছে। তো এটা কমে যাওয়ার কারণে কিন্তু ওই বাচ্চাটা আর খাচ্ছে না, তার মানে কিন্তু রাসেল ভাইপারের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরকম নানাবিধ কারণে কিন্তু আসলে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে। রাসেল ভাইপারকে নিয়ন্ত্রণে বেজি বা গুই সাপের মাধ্যমে কোনো কাজ হতে পারে কি? এটা তো অবশ্যই বলবো যে আমি একটু আগেও বলছিলাম যে এটার সাথে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে, কিন্তু আসলে বেজি বা গুইসাপ এটা যদি আমার প্রকৃতিতে থাকলে এটা অবশ্যই ন্যাচারালি কিন্তু রাসেল ভাইপার কমে যাবে, এটার জন্য আমার বিশেষভাবে করার কিছু নাই। কিন্তু এখন তো আপনি চাইলেই তো ওই বেজি বা গুইসাপের যেই প্রকৃতি ছিল, তার যে আবাসস্থল ছিল বা যেটা অবস্থা, এই অবস্থা তো আমরা ফিরিয়ে আনতে পারছি না, বা যে অবস্থা আছে এইটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এই পরিবেশের ভারসাম্যটা কীভাবে টিকিয়ে রাখা যায়, এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত বন উজাড় করছি, গাছপালা সবই ধ্বংস করে যাচ্ছি, এটা কিন্তু আমার ডিক্লাইনিং, এটা কিন্তু কমে যাচ্ছে। তো আমরা তো আরও হুমকির দিকে যাচ্ছি, সামনের দিকে। কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনার পরামর্শ কি? আমি তো আসলে একজন পরিবেশবিদ হিসেবে আমি যেটা বলবো, আমার আসলে যে ইনফরমেশনগুলো এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার মনে হয় সবার আগে যেই জিনিসটা দরকার সেটা হলো সতর্কতা। আমার সতর্ক থাকতে হবে, এবং আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি রাসেল ভাইপার মানে কামড় দিলে বা দংশন করলে মারা যাবো, বিষয়টা এরকম না। এবং আমাদের বাংলাদেশে রাসেল ভাইপারের চিকিৎসা আছে, তো এই জন্য ওঝা বা কারো কাছে না গিয়ে, সময় নষ্ট না করে, যেই জায়গায় দংশন দিয়েছে আমি তো হয়তো বা চিনতেও পারছি না, যে কোনো সাপেই যদি কামড় দেয় তাহলে তার একটু উপরের অংশে আমরা একটু হালকা করে বেঁধে যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের যে ডক্টর রয়েছে বা হসপিটাল রয়েছে, সরকারি যে হসপিটালগুলো রয়েছে, এই জায়গায় দ্রুততার সাথে যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় এটা খুব সহজেই আমাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটার শতকরা হারও প্রায় 70 থেকে 90% বেশি মানুষ কিন্তু রাসেল ভাইপারের দংশনেও বেঁচে যাচ্ছে। তার মানে এটা কিন্তু মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের অবশ্যই তাড়াতাড়ি হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স বা আশেপাশের হসপিটালে যেতে হবে এবং দ্রুততার সাথে চিকিৎসা নিতে হবে, এবং 3-4 ঘন্টার মধ্যে যেতে পারলেই সাধারণত বেঁচে যাওয়ার সম্ভাবনা এবং খুব বেশি সমস্যা হবে না বলে আশা করা যায়। কৃষকের জন্য আলাদা পরামর্শ আছে কি? অবশ্যই, কারণ কি আমরা বিগত দিনে নিউজ পেপার বা বিভিন্ন জায়গা থেকে যে জিনিসটা দেখেছি যে আমাদের আসলে কৃষকরাই বেশি পরিমাণে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সে ধান খেতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি আপনি অবাক হবেন, যেটা হলো আপনি নিজেও হয়তো বা জানেন, যেটা হচ্ছে রাসেল ভাইপার কিন্তু দেখা যাচ্ছে ইঁদুর খাচ্ছে। এখন ইঁদুররা যেই জায়গায় থাকে সেই জায়গায় রাসেল ভাইপার কিন্তু যে কারো কাছে যাচ্ছে না, তার কাছে যখন কেউ খাবারটা নিয়ে আসছে সে কিন্তু তখন খাচ্ছে। আবার বিষয়টা এমনও না একটা মানুষকে রাসেল ভাইপার কিন্তু তাড়া করে তাকে আক্রমণ করছে, এরকম কিন্তু না। সুতরাং মানুষ যখন তার কাছে যাচ্ছে তখন সে তার আত্মরক্ষার জন্যই কিন্তু মানে তাকে সবল দিচ্ছে, তাকে বাঁচার চেষ্টা করছে। কারণ কি যে কোনো সাপের বিষটাই কিন্তু তার কাছে একটা সম্পদ, সে তার আত্মরক্ষার জন্য কিন্তু ওই বিষটা ব্যবহার করবে, শুধু শুধু কিন্তু সে তার বিষটা ব্যবহার করবে না। এই জন্য যেই চাষি ভাইরা রয়েছে তাদের জন্য প্রথমত যেই জায়গাগুলো এরকম দেখা গিয়েছে এই জায়গাগুলোর লোকজনকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং তারা গাম বুট পরতে পারে এবং জিন্সের যদি প্যান্ট পরা সম্ভব হয়, এবং গামবুট এবং হাতে গ্লাভস বা এইভাবে একটু সতর্কতার সাথে যাতে করে এই ধান কাটতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের সাউন্ড করতে পারে, যাতে কিনা রাসেল ভাইপার কিন্তু সাউন্ড করে অনেকে শুনতে পায়, এরকম একটু সতর্কতার সাথে আসলে এই জিনিসটা করতে হবে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এবং যেই অন্ধকারের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে যাওয়ার সময় টর্চ লাইট বা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সামনে বন্যা আসছে, তখন এই সাপ আরও ছড়িয়ে যাবে, করণীয় কি? আপনি আসলে একটা সঠিক কথা বলেছেন। আসলে আমাদের দেশটা হচ্ছে এমন একটা জায়গায়, আমার এইটা দেশে সাইক্লোন, বন্যা এরকম প্রতিনিয়ত কিন্তু আসলে এই মানে এইভাবে আমার উপকূলের মানুষ কিন্তু আসলে অরক্ষিত, এবং মানুষগুলো কিন্তু এরকম নানা রকম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তো
বন্যা হলে কিন্তু আসলে সাপ বাঁচার জন্য বিভিন্ন ঘরের আশেপাশে এই জায়গাতে কিন্তু আসে, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু চাইলেও আপনি আসলে বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার আসলে এই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সাপ যেই জায়গাগুলোয় থাকতে পারে এইগুলোর সাথে সতর্কতার সাথে চলা, নিজেদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং একটু আলোযুক্ত স্থান তৈরি করে রাখা, বা অন্ধকারে যাওয়ার সময় একটু বা দেখা যাচ্ছে পুরাতন যে ইট বা যা কিছু আছে এই সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটু মানে নিজেদের একটা সচেতনতা দরকার আসলে। এটা ছাড়া এটা আসলে সম্ভব না, কারণ কি যখন পানি হবে তখন মানুষের যেমন বাঁচার প্রয়োজন হবে, তখন এই সাপগুলোও বাঁচার জন্য কিন্তু কোনো এই মানে লোকালয়ের আশেপাশে কিন্তু আসবে। তো এটা অবশ্যই একটা মানে শঙ্কার বিষয়, কিন্তু আমার মনে হয় সতর্ক থাকলে এই শঙ্কাটা কাটিয়ে ওঠা সম্ভব। সাপে কামড়ালে কি করতে হবে? যেটা হচ্ছে আমি ইতিমধ্যে বলেছি যে ইতিমধ্যে সাধারণত আমাদের দেশে যে মানে যত সাপ রয়েছে সব সাপ কামড়ালে কিন্তু বিষাক্ত না, কিন্তু আসলে আমরা তো হয়তো বা সব সাপগুলো চিনি না, এই জন্য কামড়ানোর পরে কোনো ওঝা বা কারো কাছে না গিয়ে যেই জায়গায় কামড় দিয়েছে তার একটু উপরে হচ্ছে যদি একটু হালকা করে বেঁধে এরপরে হচ্ছে তাকে নিকটস্থ যে হসপিটাল রয়েছে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এবং আমাদের দেশে এখন অ্যান্টিভেনম পাওয়া যায় এবং এই অ্যান্টিভেনমটা অ্যাভেলেবেল, এই ডাক্তারের পরামর্শ নিলেই খুব সহজেই চিকিৎসা নেওয়া যেতে পারে।